এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সাবস্ক্রাইব করার জন্য, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাইছি। জি, দু একদিন আগেই সম্ভবত, এক্সাক্ট কবে কখন কথা হয়েছে সেটা জানি না, তবে ফোন আলাপ হয়েছে মার্কো রুবিও এবং আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। শেখ হাসিনা দিল্লিতে আছেন, ওনার সাথে মার্কো রুবিওর সাথে ফোন আলাপ হয়েছে। তো আগে চলুন আমরা একটু জেনে নিই যে কে এই মার্কো রুবিও। মার্কো রুবিও তিনি হচ্ছেন যে যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও কূটনীতিক। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন, তার মানে স্টেটের দায়িত্ব পালন করছেন, এবং ডোনাল্ড ট্রাম্পের খুবই কাছের একজন ব্যক্তি এই মার্কো রুবিও, যিনি অনেক বিষয়ে সিদ্ধান্ত নেন এবং ডোনাল্ড ট্রাম্প সেটা ফলো করেন। তো হঠাৎ করে মার্কো রুবিও কেন শেখ হাসিনার সাথে কথা বলেছে? অলরেডি আপনারা জানেন যে গত দুদিন আগেই পল কাপুর এবং সার্জিও গোর অলরেডি তাদের নিয়ে নিয়েছেন, তাদের যে পোস্টিং ছিল সেটা নিয়ে নিয়েছেন, এবং আপনার ব্রেন কিস্টারসন বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আজকে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করে তার পরিচয়পত্র পেশ করেছেন। এর ভিতরে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে গত পরশুদিন মানে 12 জানুয়ারি সন্ধ্যার দিকে আমেরিকার দুজন কূটনীতিক আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান দখলদার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন, এবং ইউনূসের সাথে যারা দেখা করেছিলেন সে দুইজনকে এবং কি সেটা আমি আপনাদেরকে সেটাও বলছি যে আলবার্ট গাম্বিস, তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় তিনি স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ দায়িত্বে ছিলেন। মূলত কূটনীতিক, নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছেন এই আলবার্ট গাম্বিস। এবং মর্স এইচট্যান তিনি যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসেডর এট লার্জ, বিশেষ দূত। ট্রাম্প প্রশাসনে তিনি গ্লোবাল ক্রাইম জাস্টিস বিষয়ে রাষ্ট্রদূত ছিলেন। মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা, যুদ্ধ অপরাধ, আন্তর্জাতিক বিচার সংক্রান্ত ইস্যুতে কাজ করতেন। সহজভাবে বললে দুইজনই ট্রাম্প সরকারের উচ্চ পর্যায়ের মার্কিন কূটনীতিক, পররাষ্ট্র নীতি ও মানবাধিকার বিষয়ে পরিচিত মুখ। এই দুইজন দেখা করে আমাদের ইউনূস সাহেবের সাথে। এবং আপনারা এখন এই মুহূর্তে যদি যান, আপনারা ইউনূস সাহেবের ফেসবুক পেজ, যেটা মানে গভর্নমেন্ট অ্যাডভাইজার বাংলাদেশ, সেখানে গেলে দেখবেন দেখা হয়েছে পরশুদিন সন্ধ্যা 6টায়, যেখানে ইউনূস সাহেব প্রতি সেকেন্ডে কার সাথে দেখা হয়, কে আসে, এটা খুব দ্রুত কিন্তু উনি দেয়। কিন্তু এই দুইজনের সাথে দেখা এবং কথা হওয়ার বিষয়টা উনি স্বীকার করেন হচ্ছে যে গতকাল রাতের বেলা। তার আগ পর্যন্ত তিনি মানে প্রায় 17-18 ঘন্টা তিনি এই জিনিসটা দিতে চাননি, এবং দিতে চাননি বিধায় ব্যাপক প্রেসারে পড়েছিলেন। প্রেসারে পড়ে এরপরে উনি প্রকাশ করতে বাধ্য হন যে এদের সাথে দেখা হয়েছে। এই দুজন কূটনীতিক কি করতে এসেছিল আসলে? এই দুজন কূটনীতিক এসেছিল ডোনাল্ড ট্রাম্পের বার্তা নিয়ে। আপনারা জানেন যে মিস্টার খলিল সাহেবকে অনেক আগেই দিল্লিতে ডেকে নেওয়া হয়েছিল, সেখানেও মার্কিন কূটনীতিকরা ছিল, সেখানেও তারা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। এরপরে আপনার দোহায় নিয়ে যাওয়া হয়েছে, কাতারের দোহায়, সেখানেও, এবং সর্বশেষ কয়েকদিন আগেও ওনাকে আবার আমেরিকায় ডেকে নেওয়া হয়েছে। এই দুইজন আপনার আমাদের ইউনূস সাহেবের কাছে 12 তারিখে আসলে ইলেকশন হবে কিনা এবং ইলেকশন ইনক্লুসিভ হবে কিনা সেটা জিজ্ঞেস করছে। সেটা জিজ্ঞেস করার পরে তিনি যেটা বললেন যে হ্যাঁ 12 তারিখ ইলেকশন হবে, আমি এর আগেও আপনার এই সবাইকে বলেছি, আপনার পল কাপুরের সাথে কথা হয়েছে, সার্জিও গোরের সাথেও কথা হয়েছে, ওনাদেরকেও বলেছি আমরা 12 তারিখ ইলেকশন করব, আমার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চলছে, আমি 12 তারিখ ইলেকশন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে যাব, আমি এর চেয়ে 1 ঘন্টাও বেশি থাকবো না, আমিও চাই যে নির্বাচিত সরকার নিয়ে যাক, এই সেই। এগুলো বলার পরে তখন এই দুই কূটনীতিক ওনাকে আবার প্রশ্ন করেন যে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্তটা কি। তো আওয়ামী লীগের বিষয়ে তো আপনারা সাউথ আফ্রিকার সেই বর্ণবাদ বিরোধী আন্দোলনের পরে ট্রুথ কমিশন যে হয়েছিল সেটার বিষয়ে তো চিন্তা, উনি বলে যে না আওয়ামী লীগ তো ক্ষমা চায়নি। তখন এরা নাকি ধরে বসছে যে ক্ষমা চাইবে না, সেটা তো হচ্ছে ট্রুথ কমিশন বসার পরে সেখানে সবাই মিলে একটা দেশ
দেশকে আগায় নিতে হলে সব পক্ষ থাকতে হয়। কোনো পক্ষ থাকবে কোনো পক্ষ থাকবে না সেটা না, অ্যাকসেপ্ট মৌলবাদ থাকতে পারবে না সেই দেশে। সমস্ত রাজনৈতিক দল থাকতে পারবে মৌলবাদ ছাড়া, মৌলবাদীরা ছাড়া বাকি সবাই থাকতে পারবে। মার্কিন প্রশাসনের সবচেয়ে বড় ভয় হচ্ছে যে মৌলবাদ, এবং তারা দেখতে পারতেছে যে এই যে মৌলবাদীরা হাদিকে হত্যা করার পরে আবার এই মৌলবাদীদেরকে যেভাবে ইউনুস গভর্নমেন্ট প্রোভাইড করেছে, সবকিছু দিয়ে জ্বালাও পোড়াও করাইছে, এইটা মার্কিন প্রশাসনের মাথায় ঢুকেছে। এই ঘটনার পরে 4টা হিন্দু লোককে জ্বালিয়ে মারা হয়েছে, যেটাও মার্কিন প্রশাসনের কাছে অলরেডি গেছে, এবং যেটা পোপ যেটা খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় নেতা পোপ যখন বাংলাদেশে কথা বলেছেন, তখন কিন্তু মার্কিন সরকার, ইউরোপিয়ান সরকার সবার মাথায় টনক নড়েছে। এরপরে স্পেশালি এই দুইজনকে পাঠানো হয়েছে, এবং এরা নাকি এটাও বলে গেছে যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুমি তুলে যাইতে হবে, পরবর্তী সরকার আসলে তুলবে মুলবে এগুলো না, তোমাকে তুলে যেতে হবে। এবং তুমি যদি এই মুহূর্তে যদি নাও পারো আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন যদি করতেও তুমি পারো, সেটাও তুমি 12 তারিখের পরে তুমি 12 ঘন্টা আর থাকতে পারবে না, তুমি সাথে সাথে দিয়ে যেতে হবে। এগুলো বলে টলে আসার পরে ওরা নাকি দেখতেছিল যে এটার প্রচার হয় কিনা, কিন্তু এটার প্রচার যখন না হয়েছে তখনই আবারও এরা প্রেশার দিয়েছে, কেন এটা প্রচার করলা না, যে আমরা এসেছিলাম, দেখা হয়েছে, কি কি কথা হয়েছে। এরপরে সরকার সামান্য এতটুকুই দিয়েছে যে এই দুজনে এসেছিল, ট্রুথ কমিশনের বিষয়ে কথা হয়েছে, নির্বাচন নিয়ে আমরা এই কথা বলেছি, বাকি আর কথা সরকারও প্রকাশ করে নাই। ওরা তো এখনো প্রকাশ করে না, ওরা তো পরে গিয়ে প্রকাশ করবে এগুলো। বাসস যেটা সরকারি সংবাদ সংস্থা, ওইটা না পারতে 2-1টা লাইন শুধু লিখেছে। মার্কো রুবিও শেখ হাসিনার সাথে এই পুরো বিষয়গুলো নিয়েই সম্ভবত এনারা আসার আগেই কথা বলে ফেলেছেন, এবং সেখান থেকে মার্কো রুবিও শেখ হাসিনাকে কনফার্ম করেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বড় ফ্যাক্টর। এমন 6 থেকে 7 কোটি লোক আওয়ামী লীগের ভোটার আছে। আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল, বাংলাদেশের জন্য সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, এবং তারা রাজনীতি করতে পারবে না, এটা হইতে পারে না। এই ব্যাপারে তিনি দেখছেন, এবং আওয়ামী লীগকে রাজনীতি করার পূর্ণাঙ্গ অধিকার দিতে হবে, এগুলো নাকি কথা হয়েছে বেসিক। এরপরে ভেতরে আরো কি কি কথা হয়েছে সেটা জানা যায়নি, তবে সেখানে সম্ভবত আপনার অজিত দোভাল সহ আরো 3-4 জন, মানে ইন্ডিয়ার হাইয়েস্ট লেভেলের কিছু লোক ওখানে উপস্থিত ছিলেন। এই মুহূর্তে মার্কো রুবিও বা আমেরিকান গভর্নমেন্টের এই বিশেষ দূত সকলেই একটা ব্যস্ত, কারণ হচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে। পাকিস্তানের সাথে সম্পর্ক যেমন ঘটছে, তেমন চায়না এবং টার্কির দিকেও ঝুঁকছে বাংলাদেশ, এবং যেটা আপনার আমেরিকা পছন্দ করছে না। এখন এমনও হতে পারে আমেরিকার যা যা চাহিদা বা আমেরিকা যা যা চায় তা হয়তো পেয়ে গেছে ম্যাক্সিমাম, সামান্য কিছু যা আছে সেইটা হয়তো আওয়ামী লীগ যদি ইয়েস করে দেয়, তাহলেই ফিল্ডে আবার ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ। 6 মাসের ভিতরে আবার আওয়ামী লীগ ফিল্ডে, 1 বছরের ভিতরে সেকেন্ড নির্বাচন। এইসব ঘটনা হওয়ার পর আজকে দেখেন, উইদাউট এনি আগের ডিক্লারেশন, আজকে তারেক জিয়া সপরিবারে ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করতে গেছে, কারণ তারেক জিয়াও ভয়ের ভীত যে আসলে কি হতে যাচ্ছে। কারণ মার্কিনীদের যে প্রেশার ডাক্তার ইউনূসের উপর আছে, এটা ডাক্তার ইউনূস স্বীকার করুক আর না করুক, এই যে আমি যে কথা বলছি, আমার পেছনের যে ব্যানার বা যে ছবিটা দেখছেন, সেখানে ডাক্তার ইউনূসের চেহারাটা দেখেন, এবং ওই 2 জন কূটনীতিক যারা এসেছিলেন ডাক্তার ইউনূসকে চাপ দিচ্ছেন, তারা সকলে এখন চাপ দিচ্ছে ইনক্লুসিভ ইলেকশনের জন্য। মার্কো রুবিও আবার বলেছেন যে ইনক্লুসিভ ইলেকশন ছাড়া বাংলাদেশ স্থিতিশীল হবে না। এখন যদি কোনো ইলেকশন করে কোনো গভর্নমেন্টও দেয়, সেটা তো আর বিনিয়োগ আসবে না। লন্ডনের গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস তারা তাদের ওয়েবসাইটে গত কয়েকদিন আগে বাংলাদেশ নিডস এ ডেমোক্রেটিক রিসেট, উইল দ্য ইলেকশন ডেলিভার ইট, এই শিরোনামে একটি লেখা প্রকাশ করেছে, এবং যেখানে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসতে পারে, বাংলাদেশের ভবিষ্যৎ কি, এসব বিষয়ে আলোচনা করা হয়েছে। নির্বাচন প্রসঙ্গে যেটি বলা হচ্ছে তা হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন প্রতিশোধের রাজনীতি এবং অর্থনৈতিক অস্থিরতার একটি চলমান চিত্রের অংশ, যা গণতান্ত্রিক সংস্কারের আশাকে ম্লান করে দিচ্ছে। এই লেখা প্রসঙ্গে অবশ্যই বিস্তারিত একটু বলবো, তার আগে চ্যাথাম হাউস নিয়ে নিশ্চয়ই আমাদের অনেকেরই ধারণা আছে, যারা নামটি শোনেননি তাদের উদ্দেশ্যে একটু বলি যে ব্রিটেনে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক গবেষণামূলক এই প্রতিষ্ঠান বিশ্ব রাজনীতির জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা গবেষণা করে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে 1920 সালে গড়ে ওঠে এই প্রতিষ্ঠানটি। এবং এই চ্যাথাম হাউসে আপনাদের মনে আছে গত 15 জুন যখন তারেক রহমানের সঙ্গে
আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হলো, বৈঠক হলো। এই চ্যাথাম হাউসে বিভিন্ন প্রশ্নের উত্তর পর্বে অংশ নিয়েছিলেন ডক্টর ইউনূস সাহেব। এই লেখার বিশ্লেষণে আমি খুব বেশি মন্তব্য করব না, ব্যাখ্যা করব না, শুধু মোটামুটি যা লেখা হয়েছে আমি একটু বাংলায় অনুবাদ করে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করতে চাই। যাই হোক, এই লেখাতে বিশ্লেষকরা বলছেন যে তারা বিশ্বাস করেন যে ফেব্রুয়ারির ভোটের সবচেয়ে সম্ভাব্য ফলাফল পাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ফিরে আসার বিষয়টি। তবে নতুন সরকার সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে কিনা এবং দেশের নির্বাচনী, সাংবিধানিক ও প্রশাসনিক সংস্থাগুলোর পুনর্গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলোর যে প্রতিশ্রুতি তা পূরণ হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যদিও বলা হচ্ছে এই সংস্কারগুলি জনসাধারণের অনুমোদনের জন্য একটি গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি নিয়ে আমরা সরকারের বেশ তৎপরতা দেখতে পাচ্ছি। এবং সেখানেও নানান ধরনের প্রশ্ন উঠেছে যে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানান কর্মকাণ্ড যখন নির্বাচনকে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ করে তুলছে, তখন গণভোট নিয়ে সরকারের উপদেষ্টা কেন জেলায় জেলায় সফর করছেন, কেন সরকারের জনগণের টাকা খরচ করে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে হবে। যাই হোক, এই লেখাটিতে বলা হচ্ছে যে ঠিক এভাবেই 2024 আগস্টে সংঘটিত অভ্যুত্থান তথাকথিত মনসুন রেভলিউশন, অর্থাৎ যে অভ্যুত্থানটি অনুষ্ঠিত হয়েছে সেটাকে তথাকথিত বিপ্লব হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাস জুড়ে আমরা প্রায়শই সহিংস প্রতিশোধের রাজনীতির যে চক্র দেখেছি, তার পরিপ্রেক্ষিতে দেশটিতে প্রকৃত জাতীয় দিকে কোনো আন্দোলন দেখা যায়নি। আমরা দেখছি এক কর্তৃত্ববাদ থেকে আর এক কর্তৃত্ববাদ পেন্ডুলামের মতো দোল খাচ্ছে। রাজধানী ঢাকায় বিক্ষোভকারীরা শেখ হাসিনার সরকারি বাসভবনে হামলার আগেই, মানে 5 আগস্টে গণভবনে হামলার কয়েক ঘন্টা আগে তিনি হেলিকপ্টারে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন এবং বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনালে তাকে মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর ভারতের জন্য তার প্রত্যর্পণের অনুমতি দেওয়ার সম্ভাবনা একেবারে কম, যা আমরা এতদিন জেনে আসি সেটি এখানে উল্লেখ করা হয়েছে। এবং এই লেখায় আরো যারা বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন তারা বলছেন 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। তাদের আশঙ্কা এই সিদ্ধান্ত ভোটের বৈধতা ক্ষুণ্ণ করতে পারে। সবচেয়ে সম্ভাব্য ফলাফল মনে হচ্ছে যে বিএনপি জিতবে এবং জামাতে ইসলামী প্রধান বিরোধী দলের আসনে বসবে। কিন্তু যারা 2001 সালে তাদের জোট সরকারের কথা মনে রেখেছেন তাদের সন্ত্রাস এবং দুর্নীতির কথাও নিশ্চয়ই মনে আছে, মানুষ ভোলেনি। এদিক থেকে বিএনপি এখনো অজনপ্রিয় এবং মানুষ তাদের নাক চেপে ধরে ভোট দেবে। বাংলাদেশের যে দুর্নীতি সে বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচক যে রিপোর্ট অনুসারে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 151তে ছিল, সেটি মনে করিয়ে দিয়ে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলির একটি এই বাংলাদেশ। হাসিনার নেতৃত্বে আগে বেশিরভাগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কার্যকর ছিল এবং নির্বাহী বিভাগ থেকে পৃথক ছিল, যা এখন আর নেই। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের সিভিল প্রশাসন একসময় মোটামুটি জবাবদিহির মধ্যে ছিল, সেগুলো এখন অন্তঃসার শূন্য। সেনাবাহিনী, পুলিশ এবং গণমাধ্যম মূলত আওয়ামী লীগের কর্তৃত্ববাদের হাতে বন্দী ছিল। আমার মনে হয় যে একটু আগে বললাম যে তার নীতি গবেষণা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে চ্যাথাম হাউসের। তারপরে বাংলাদেশ প্রসঙ্গে যা কিছু বলা হচ্ছে নেহায়েতে ভুল কিছু না নিশ্চয়ই। আরেকটু বলি যে এখানে কি বলা হচ্ছে। হাসিনা সরকারের সময় বিএনপি এবং জামাতে ইসলামের উপর নানান ধরনের নির্যাতন হতে আমরা দেখেছি, আর এখন আওয়ামী লীগকে নির্মূল করতে দেখছি। এখানে বলা হচ্ছে, মানে প্রশ্ন তুলে বলা হচ্ছে যে কিভাবে এই চক্র ভাঙতে পারে। চ্যাথাম হাউস বলছে ইউনূস সরকারের পক্ষ থেকে অনেক ইতিবাচক উদ্দেশ্য দেখা গিয়েছিল ঠিকই, কিন্তু তা ছিল কেবল লোক দেখানো, যার সঙ্গে বাস্তবতার বিস্তর ব্যবধান। উদ্বেগের বিষয়, আন্দোলনের নেতৃত্ব থেকে এনসিপি নামে একটি রাজনৈতিক দল যেটি গড়ে উঠেছে ছাত্রদের মধ্য থেকে, যাদের প্রধান লক্ষ্য ক্ষমতা, ফলে সাধারণ মানুষ চরমভাবে হতাশ হয়েছে। অর্থনৈতিকভাবেও বাংলাদেশ এই মুহূর্তে বিপজ্জনক অবস্থানে। দেশটির প্রাকৃতিক সম্পদ কম এবং অধিকাংশ ক্ষেত্রেই আমদানি নির্ভর। চীন, পাকিস্তান এবং তুরস্কের সাথে একটি নতুন জোটের দিকে আকৃষ্ট হওয়ায় দেশটির জন্য আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে কিনা এবং আওয়ামী লীগের ক্রোনো ক্যাপিটালিজম মডেলটি প্রতিলিপি করবে কিনা তা এখনো বলা যাচ্ছে না। তবে আওয়ামী লীগ ফিরে আসার ক্ষেত্রে যে পথ রয়েছে তা হলো আরেকটি বিদ্রোহের সম্ভাবনা।
এর বাইরে আপাতত খুব বেশি কিছু দেখা যাচ্ছে না।